আমি এখন মাননীয় সদস্য জনাব আব্দুল হাফিজ মল্লিক বরিশাল ৬ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ৭ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সকল সম্মানিত সদস্যবৃন্দকে আমার অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, এই বক্তৃতা শুরুর প্রথমেই আমি জাতির পিতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গমাতা ও 15ই আগস্টের সকল শহীদান, স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের ইজ্জত, কেন্দ্রীয় কারাগারে নিহত 4 জাতীয় নেতা, ভাষা আন্দোলনের শহীদ, 21শে আগস্টের গ্রেনেড হামলার সকল শহীদ এবং এদেশের জন্মলগ্ন থেকে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের প্রতি সম্মান এবং জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই দেশ এবং আমাদের সকলের মূল চালিকা শক্তি, আমাদের ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মূল টার্গেট বা লক্ষ্য হলো 2041 সাল এবং স্মার্ট বাংলাদেশ, উন্নত এবং সমৃদ্ধ, যার 4টি স্তম্ভ হলো স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমি মনে করি এই যে বাজেট উপস্থাপন করা হয়েছে মাননীয় অর্থমন্ত্রী এই মাসের 6 তারিখে, সেই বাজেটের লক্ষ্য সেই একটাই, সেই 2041 সন এবং আমাদের সকলকে এই লক্ষ্যর সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। মাননীয় স্পিকার, এবছর অর্থাৎ 2024-25 এর বাজেটের অতি সংক্ষিপ্ত সারাংশ হলো মোট বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, মোট আয় 5,41,00,000 কোটি টাকা, 5,41,000 কোটি টাকা, ঘাটতি 2,56,000 কোটি টাকা। ঘাটতি কিভাবে পূরণ হবে তা হলো দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া হবে 1,37,500 কোটি টাকা, বৈদেশিক ঋণ 90,700 কোটি, অন্যান্য উৎস হতে ঋণ হবে 27,800 কোটি। বিগত অর্থ বছরে বাজেট ছিল মাননীয় স্পিকার 7,61,785 কোটি টাকা, কিন্তু সংশোধিত বাজেটে এটা খরচ হয়েছে 7,14,418 কোটি টাকা, অর্থাৎ বাস্তবায়িত হয়েছে মূল বাজেটের 94%। মাননীয় স্পিকার, অনেকেই বলে থাকেন এই বছরের বাজেট বা এর আগের বছরের বাজেট অনেক বড়, বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু এবছরের বাজেট গত বছরের চেয়ে মাত্র 36,000 কোটি টাকা বেশি এবং গত বছরের মূল বাজেটে প্রায় 94% বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ বাস্তবায়ন কঠিন এই কথাটি সঠিক নয়। আমি বলবো এটি একটি এখন যে বাজেটটি দেওয়া হয়েছে তা অত্যন্ত সাহসী বাজেট এবং সারা দুনিয়ায় অর্থনৈতিক মন্দা বিরাজ করলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের ফলে আমরা সেই 2041 সনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দিকে অগ্রসর হবই ইনশাআল্লাহ। তখন আমাদের পার ক্যাপিটা ইনকাম হবে $12,500। মাননীয় স্পিকার, পিছনে যাবার কোনো স্কোপ নেই, তাই এই বাজেট সময় উপযোগী এবং বাস্তবসম্মত। আমি অত্যন্ত আন্তরিকতার সাথে এই বাজেট সমর্থন করছি এবং অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে। মাননীয় স্পিকার, বাজেটের মাধ্যমে প্রতি বছর কিছু জিনিসের দাম বাড়ে অথবা কিছু জিনিসের দাম কমে, এটাই স্বাভাবিক। দাম এবার বাড়বে সিগারেট, কোমল পানীয়, আমসত্ত্ব, ফলের রস, আইসক্রিম, বৈদ্যুতিক বাতি, বিদেশি পানির ফিল্টার ইত্যাদি।
যে সকল জিনিসের দাম কমবে সেটার মধ্যে হলো ল্যাপটপ, গুঁড়া দুধ, বিদেশি পোশাক, ডায়ালিসিস সেবার জিনিসপত্র, ডেঙ্গুর কিট, চা, কফি, শুকনো ফল ইত্যাদি। দেশি পোশাক শিল্পের সুরক্ষার জন্য বিদেশি পোশাকের মূল্য না কমলেই ভালো হয় বলে আমি মনে করি। বাজেটের খুব ভালো দিকগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি 10,000 কোটি টাকা। এই সামাজিক নিরাপত্তার এই ব্যাপারে সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনাকে সকল যে যারা গরিব মানুষ তারা দোয়া করে এবং তারা অত্যন্ত সুখে আছে এই সামাজিক নিরাপত্তার এই সাহায্য পেয়ে। স্বাস্থ্য খাতে বেতন বা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে 3,000 কোটি টাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক হ্রাস হয়েছে। এতে অবশ্যই দেশের সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী হাত ছেড়ে বাঁচবে বলে আমি মনে করি এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস টেনে রাখা যাবে। তবে সিন্ডিকেট প্রথা, পথে পথে চাঁদাবাজি এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। মাননীয় স্পিকার, 15% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে আবাসন খাত চাঙ্গা হবে অবশ্যই। তবে এই সুযোগ কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে শিল্প স্থাপনের জন্য দিলে ভালো হয় বলে আমি মনে করি। তবে বাজেটের কিছু দিক নিয়ে আমার কিছু অবজারভেশন আছে। যেমন বর্তমান দুনিয়ায় সকল দেশে অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে আমাদের বৈদেশিক বাণিজ্য সম্বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ দরকার, যা বাজেটে খুব একটা উল্লেখ নেই। প্রায় 2 মিনিট। কিন্তু রেমিটেন্স প্রবাহ বা ফ্লো 2022-23 সনে অর্থবছরে 21.61 বিলিয়ন US ডলার, যা মোটেই যথেষ্ট নয়। এ বিষয়ে বিশেষ কৌশল অবলম্বন করা প্রয়োজন। বাজেট ঘাটতি পূরণে দেশীয় ব্যাংক ঋণ নির্ভরতা ভালো উদ্যোগ নয় বলে মনে করি, কারণ এতে শিল্প উদ্যোক্তাদেরকে হতাশ হবে এবং কর্মসংস্থান সৃষ্টির বিঘ্ন ঘটবে। তার চেয়ে ট্যাক্স নেট বাড়িয়ে বেশি আয় করা ভালো হবে বলে আমি মনে করি। ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এতে ব্যাংকের আমানত কমতে পারে এবং ঋণ ফ্লো, কর্মসংস্থান কমবে। মনে রাখতে হবে বিদেশি বিনিয়োগ কিছুটা কমে গেছে। 2022 সনে এসেছিল 102 কোটি US ডলার, যা 2023 সনে হয়েছে মাত্র 71 কোটি। ডলারের মূল্য বৃদ্ধিতে কাঁচামাল আমদানিতে কর হার বাড়ছে। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য কাঁচামাল ও শিল্প মেশিনারি ইত্যাদিতে ইম্পোর্ট ট্যাক্স কমিয়ে দেওয়া প্রয়োজন। দেশি বিদেশি না ধনী গরিব প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে, তো এই মোবাইল ফোনের টক টাইমের উপরে কর বসানো হয়েছে। এটা আমার মনে হয় উঠিয়ে ফেলা ভালো হবে। মাননীয় স্পিকার, আমি কিছুদিন পূর্বে এই যে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী ঝড় এবং বন্যা রিমাল এই সম্বন্ধে কিছু বলতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন দক্ষিণ অঞ্চল, বিশেষ করে বরিশাল, খুলনা বিভাগ, তারপর আংশিক চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে প্রলয়ঙ্করী ঝড়। মাননীয় সদস্য শেষ করুন, 1 মিনিট। এতে দক্ষিণ অঞ্চলের মানুষের অনেক দুর্গতি নেমে এসেছে এবং তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি মানবতার মাও, উনি 30 মে তারিখে কলাপাড়ায় গিয়েছিলেন এবং সেখানে বিশাল জনসভায় বক্তৃতা করেছেন এবং ত্রাণ বিতরণ করেছেন। ওখানে উনি বলে এসেছেন যে প্রত্যেক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা আছি এবং আমরা তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি
অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রী মহোদয়কে যে দক্ষিণ অঞ্চলের পুনর্গঠনের জন্য একটা প্রকল্প নেওয়া হোক এবং যেই প্রকল্প এই যে বাজেটে উল্লেখ থাকবে, যেটা যে হাওর ডেভেলপমেন্ট প্রকল্প আছে ওইভাবে। ধন্যবাদ মাননীয় সদস্য।